আমাদের যে কাজটা প্রিভেন্টিভ প্রোঅ্যাক্টিভ পুলিশিং যেটা বলা হয়, পুলিশিং দুই প্রকার। একটা হচ্ছে আমরা সনাতনী পদ্ধতিতে কোনো অপরাধ বা যে কোনো ধরনের কর্মকাণ্ড যদি হয়ে যায়, তার পরবর্তীতে আমরা ওখানে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করি, বিজ্ঞ আদালতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বা মালামাল বা আলামত ইত্যাদি আদালতে সুপর্দ করে উপস্থাপন করে থাকি, বিজ্ঞ আদালত এটা বিচার করে থাকেন। কিন্তু আর প্রোঅ্যাক্টিভ পুলিশিং হচ্ছে যে কোনো ব্যক্তি যেন কোনো ধরনের অপরাধ না করে, অপরাধ করা থেকে বিরত থাকে। তো যেই কাজটা আইনের মধ্যে বলা হয়েছে করার জন্য, সেটা করতে হবে। আর আইনের মধ্যে যে কাজটাকে বারণ করা হয়েছে সেটা থেকে বিরত থাকার, এটাই হচ্ছে আইন। বলেছে কিছু করতে, আবার বলছে কিছু না করতে। এই যে করা এবং না করা, এটা কিন্তু আমরা সমাজে কম বেশি সবাই জানি। তা আমাদের জানা বিষয়গুলা আমরা যদি একটু কষ্ট করে দায়িত্ব না নেই, তাহলে এইভাবে মামলার জট হাজার হাজার বাড়বে। দিনের শেষে আমাদের আসলে অনেকেই মনে করেন বড় হোক ছোট হোক, সবকিছু মিলিয়ে আপনাদের যে ঘটনাটা আমি উপস্থাপন করেছি, ওখানে 2-3টা টর্চ লাইট প্লাস হচ্ছে 4,890 টাকার মতো দণ্ডিত, প্রায় 5,000 টাকা সর্বোচ্চ ধরেন। 2009 সালে 30শে জুনের ঘটনা। আজকে যেই তারিখের কথা বলছি যে 27 জুলাই 2025, তাহলে দীর্ঘ কত বছর, প্রায় 16 বছর পরে আমরা এটার এখনো বিচার চলমান অবস্থায় দেখতে পাচ্ছি। এটা নিয়ে কেউ কিন্তু শান্তিতে নাই, বাদীর পক্ষও শান্তিতে নাই, আসামির যারা বিবাদী তারাও শান্তিতে নাই, যারা বিজ্ঞ বিচারক যারা বিচার করে যাচ্ছেন ওনারাও কিন্তু কোনোভাবেই শান্তিতে নাই। জট কিন্তু কমাতে পারছে না, কারণ আমাদের সাক্ষীর প্রক্রিয়া, অনেকে সাক্ষী দিতে আসছে না, বিভিন্ন কারণ আছে। এই যে কারণগুলো অ্যানালাইসিস করে যদি আপনারা সবাই যদি আমাদের ওই সন্তানগুলো, আমাদের র মেটেরিয়ালস তো আমাদের সন্তান ভাই। আমাদের সন্তান বলতে আমার বাড়ির পাশে যে ছেলেটা বেড়ে উঠছে সেটা আপনার ছেলে নয়, কিন্তু আরেকজনের ছেলে। যে ছেলেটা একটু তার পরিবর্তন আসছে, যেমন আমরা টিনেজার বয়সটাকে আমরা বলি থাকি 13 থেকে 19 পর্যন্ত, এই বয়সটা অত্যন্ত ভয়ঙ্কর বয়স। সেই বয়সে যদি আমরা তাকে একটু কাউন্সিলিং করতে পারি, তাকে যদি একটু সংশোধন করতে পারি, সে যদি একটু ভিন্ন দিকে পা দেয়, সেখান থেকে তাকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে কি আমরা পারি না সমাজের একটু ভূমিকা রাখতে? সেখানে শুধুমাত্র পুলিশই করবে সেই কাজটা? শুধুমাত্র বিজিবি, র্যাব করবে, সেনাবাহিনী করবে? না, এটা কিন্তু কোনো বাহিনী এককভাবে দায়িত্ব নিতে পারবে না। কারণ আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি। আমাদের ভূখণ্ডের তুলনায় আমাদের জনসংখ্যাকে যদি রেশনালি যদি আপনারা ডিভাইডেড করেন, আমাদের পার্শ্ববর্তী কান্ট্রিগুলোর চাইতে আমাদের জনসংখ্যা, তার উপরে আমাদের এখন আছে শরণার্থী সমস্যা, আমাদের অনেকগুলো সমস্যা রয়েছে। তো আমাদের ধরেন লজিস্টিক আদার্স বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশের মধ্যে থেকে আমাদেরকে কি কাজগুলো করতে হয়, সেই কাজ করতে গিয়ে আমরা দিন রাত পরিশ্রম করলেও একটা সময় এসে দেখা যায় যে আসলে আমরা সত্যিকার অর্থে কাজ করতে পারি না। কেন পারি না? আমরা ওই যে আমাদের মানুষ যারা আমাদের টার্গেট গ্রুপ, আমাদের জনগণ, সমাজের সচেতন নাগরিক, তারা যদি আমাদের প্রত্যেকেই যদি যার অবস্থান থেকে হোক তিনি শিক্ষক, মসজিদ ইমাম সাহেব, ডক্টর, ইঞ্জিনিয়ার, আইনজীবী অথবা ড্রাইভার, শ্রমিক, দিনমজুর, সে তার ছেলেটাকে অন্তত কন্ট্রোল করতে পারে। সন্ধ্যার পরে তার বাচ্চাটা কোথায় যাচ্ছে, বাবাকে বলছে যে 2,000 টাকা বইয়ের জন্য লাগবে, সেই 2,000 টাকা দিয়ে সে বই কিনলো নাকি অন্য কিছু করবো, সেটাকে আমরা একটু খোঁজ খবর নিতে পারি না? সে যদি কোনোভাবেই টাকার উৎস মিলাইতে না পারে, বন্ধুদের সাথে বাইরে আড্ডা দেওয়ার সুযোগ না পায়, সে বাধ্য হয়ে পড়ালেখা করতে বাধ্য হয়ে যাবে। তো ইত্যাদি বিষয়গুলো আসলে আমাদের নজরে রাখা উচিত। একদিনে কিন্তু আমরা তখনই হতাশাগ্রস্ত হয়ে যাই। বাবা আছে বিদেশ, মা আছে এখানে, বাবা এসেই কর্মজঙ্গ নিয়ে বিদেশে টাকা উপার্জনের জন্য অনেক পরিশ্রম করে বেড়াচ্ছে, এখানে মা আছে, মাকে আমরা সত্য ডানে বামে এটা লাগবে ওটা লাগবে, শিক্ষা সামগ্রী, বিভিন্ন কথা বলার মাধ্যমে আমরা টাকাটা নিয়ে আমরা মায়ের পকেটে, মা যেহেতু সে তো মা তো সন্তানকে কখনো বিশ্বাস করতে পারে না। সেই ছেলের চাহিদা পড়ালেখার স্বার্থে অবশ্যই আমাদেরকে সেই চাহিদা পূরণের জন্য স্কুলের টিউশন, কলেজের টিউশন ফি, স্কুলের টিউশন ফি অথবা বই লাগবে, কোচিং এর এটা লাগবে ওটা লাগবে, কলম লাগবে, জ্যামিতি বক্স লাগবে, আনুষঙ্গিক শিক্ষা সামগ্রীগুলো লাগবে। কোনোভাবেই তো মা এটা ইগনোর করতে পারে না। খেয়ে না খেয়ে কাপড় যেখানে ঈদে 2টা নিত সেটা না নিয়ে এখন সে সন্তানের খরচ যোগানোর জন্য টাকাটা ছেলের হাতে তুলে দেয়। সেই সন্তান, বেড়ে ওঠার সন্তানটা সেই টাকাটা সত্যিকার অর্থে স্কুলে দিচ্ছে না টিচারের হাতে দিচ্ছে, নাকি পণ্যটা আমরা চাইলে কি পারে না ওই তার চাহিদা পণ্যটা কিনে দিতে?
সেই জিনিসটা আছে কিনা, আসলে সেই জিনিসটা আমরা নিজে কিনে দিলে টাকাটা সে নিজের হাতে খরচ করার মতো ক্ষমতাটা পাচ্ছে না। খরচ করার ক্ষমতা যখন তার নিজের হাতে না থাকবে, তখন সে ইচ্ছা করলেও বন্ধুদের সাথে গিয়ে আড্ডায় যেতে পারবে না, কারণ আড্ডা দিতে গেলে তো অন্তত খরচ থাকে। 5 দিন যদি বন্ধুদের কাছ থেকে খাই, 6টা দিন তো তাকে নিজেকে খাওয়াইতে হবে। এই বিষয়গুলো যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের সন্তান কোনো না কোনো ভাবে ঝরে পড়ার আর কোনো সুযোগ থাকবে না। আপনারা সমাজে দেখেন ছেলেরা কিভাবে ঝরে পড়ে, বন্ধুদের পাল্লায় পড়ে। বন্ধুদের পাল্লায় কেন পড়ে? হয়তো বা তারা ধূমপানের মধ্যে আসক্ত হয়, ধূমপান থেকে আবার আরো একটু খারাপের দিকে, এরপরে নৈতিক অবক্ষয় ইত্যাদি ইত্যাদি। এর পরবর্তীতে রাস্তার মোড়ে দেখা যায় বসে গিয়ে বিভিন্নভাবে আমার বোন আপনার বোন এদেরকে বিভিন্নভাবে স্কুলে তথাকথিত, যেটা আমরা বলতে চাচ্ছি না, মানে বাজে ইঙ্গিত বা বিভিন্ন কথার মাধ্যমে তারা স্কুলে আসা, কলেজে আসা একটা উপযুক্ত মেয়ে, সে হয়তো বা বাধাগ্রস্ত না হলে কোনো না কোনো ভাবে সে নারী হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। আমরা তো প্রত্যেকেই নারীর থেকে দুনিয়াতে এসেছি। হযরত আদম আলাইহিস সালাম ব্যতীত প্রত্যেকে আমরা দুনিয়াতে নারীর মাধ্যমে দুনিয়াতে আসছি। আমরা যদি মাকে মায়ের সম্মান করি, আমরা মা জাতিকে যদি সম্মান করি, তাহলে কেন আমরা আরেকটা মায়ের জাত বা সেই শিশুটাকে স্কুলে আসা যাওয়ার প্রতি আমরা বাধাগ্রস্ত করবো? তা আমার সন্তান সঠিক সময়ে কি করছে না করছে, সেটা যদি আপনি কোনো রকম 21টা বছর পার করে দিতে পারেন, আমি ধরে নিলাম আমরা সেই মানে বয়সন্ধি কাল বলি অথবা টিনেজার বলি, 13 to 19, এটা 19 পর্যন্ত না গিয়ে প্রয়োজনে আরো 2টা বছর একটু বেশি দেখভাল করেন। তো এই মৌলিক বয়সটাতে আমরা যদি তাদেরকে সুন্দর করে মৌলিক চরিত্রটা গঠন করে দিতে পারি, এটা বুনিয়াদী শিক্ষার মাধ্যমে হতে পারে। আপনি যে ধর্মই বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার ভয় বা অন্যান্য বিষয়গুলো, আমাদেরকে কি করতে হবে, ভালো কাজ করলে কি হয়, খারাপ কাজ করলে কি হয়, এই বিষয়াদিগুলো যদি আমরা তাদের মাথায় মাইন্ড সেট করানোর মাধ্যমে, এবং তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হলে, পৃথিবীতে সবাই সারা জীবন থাকতে পারবে না। একটা নির্দিষ্ট সময় আমাদের প্রত্যেকটা কথা এবং কাজের হিসাব মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই কথাগুলো যদি তার মাথার ভিতরে সুন্দরভাবে ঢুকিয়ে দেওয়া যায়, তাকে সবসময় শাসন করা যাবে, তাকে আদর করতে হবে, তাকে অবশ্যই ওন করতে হবে, তার প্রিয় ভালো লাগার বিষয়গুলো মূল্যায়ন করতে হবে। মাঝে মধ্যে তাকে বিনোদনের ব্যবস্থা, সুস্থ বিনোদনের ব্যবস্থা রাখতে হবে। খেলাধুলা, যেগুলা গেমস মোবাইল ডিভাইসের মাধ্যমে নয়, মানে খোলামেলা রাস্তাঘাটে বিভিন্নভাবে যেগুলো আমরা ছোটবেলায় খেলেছি, ফুটবল, হাডুডু, ক্রিকেট, কানামাছি, এগুলো অনেকটুকু মানে গ্রামের সংস্কৃতিতে অনেক কিছু হারিয়ে যাচ্ছে। ইত্যাদি বিষয়গুলো যদি আমরা লম্বা সময়ের জন্য তাদেরকে একটু বোঝাতে পারি, তাদেরকে বোঝাতে সক্ষম হয়ে যে না, আসলে তোমার জীবনের মূল্য অনেক বড়, অনেক বেশি। তোমার জীবনের মূল্য কি সম্পর্কে বাস্তব জ্ঞান সম্পর্কে তাকে ধারণা দিতে হবে। কাকে দিতে হবে? তার বাবা মা এবং নিকটতম গার্ডিয়ানকে দিতে হবে। স্কুলে ভর্তি করে দিলাম সন্তান, শুধুমাত্র টিচারে দেখবে, আসলে নট লাইক দ্যাট। এটা কখনোই সম্ভব নয়। একটা শিশুকে টিচারেরা জাস্ট একটু গাইড করতে পারবে, কিন্তু মূল পড়ালেখা আদায় করতে হবে বাবা মাকে। আমরা তাকে সঠিক জায়গায় ভর্তি করাচ্ছি কিনা, যেই গ্রামের যেই স্কুলে পড়ান না কেন, একেবারে যে টাউনের শহরের অনেক বড় নামি দামি স্কুলে পড়াতে হবে, অনেক নামি দামি কলেজে পড়াতে হবে, না, এরকম নয়। কিন্তু সে আসলে পড়ছে কিনা, দৈনিক তার 5 ঘন্টা 6 ঘন্টা পড়াটা আদায় করতে হবে। সে নামাজ কালাম শিখছে কিনা, আল্লাহকে খোদাকে চিনছে কিনা, আল্লাহকে সৃষ্টিকর্তা কি, সৃষ্টির সৌন্দর্য, এই যে বৈচিত্র্যতা, তার মা কি, বাপ কি, আল্লাহ কি, এটা আল্লাহ কেন আমাদেরকে এটাকে বারণ করেছেন, এটা কেন আমাদেরকে করতে বলেছেন, ইত্যাদি কারণগুলো তাকে অ্যানালাইসিস করে বুঝিয়ে বলতে হবে বয়স অনুযায়ী। একসাথে সবকিছু বলে লোড দেওয়া যাবে না। তার খেলার সময় তার বন্ধুদের প্রায়োরিটি, তার মনের ইচ্ছাকেও প্রায়োরিটি দিতে হবে। তাকে ধমক দিয়ে শাসন করে সবকিছু করা সম্ভব নয়। তার ছেলেকে মারধর করবেন, শাসন করবেন, শুধু শাসনই করে যাবেন, তাহলে কিন্তু সন্তান আপনার কথা শুনবে। সন্তানকে বন্ধুসুলভ আচরণ দিয়ে যেই বয়সে যেটা বলা দরকার, তাকে গুড টাচ সম্পর্কে, ব্যাড টাচ সম্পর্কে ধারণা দিতে হবে। আমরা সেই সন্তানগুলা কিন্তু একটা পর্যায়ে গিয়া বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে যায়, হোক সেটা বৈশ্বিক বা বিভিন্ন মানে শিক্ষিত অশিক্ষিত অনেকেই আছেন, পড়াশোনা করেও দেখা যাচ্ছে সাইবার ক্রাইম বা অন্যান্য বিভিন্ন কিছুর সাথে জড়িত হয়ে যাচ্ছে। তো তারাও কিন্তু কাউন্সিলিং এর অভাবে, অনেকে আছে ধর্ম জ্ঞান চর্চা করতে গিয়ে দেখা যাচ্ছে যে অতিরিক্ত, আবার কিছু জঙ্গি সংস্থা আছে, তারা হঠাৎ করে তাদেরকে মানে মগজ দলের মাধ্যমে
ধর্মের অপব্যাখ্যা দেওয়ার মাধ্যমে আবার অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে। এই বিষয়গুলোর দিকেও নজর রাখতে হবে। আজকের এই বৃষ্টিভেজা বিকাল মানে বিকেল বলবো না, এখনো দুপুর আছে, বড় দুপুরের মধ্যে আমরা আমাদের পার্বত্য জেলা বান্দরবনের সেই প্রবেশদ্বার থেকে শুরু করে আমরা এখন চট্টগ্রামের অভিমুখে যাওয়ার প্রাকালে আপনাদেরকে নাতি দীর্ঘ যে বক্তব্য দিচ্ছি, আসলে কাউকে শেখানোর উদ্দেশ্য নয়, আমার ভালো লাগে তাই আমি প্রকৃতিকে এনজয় করি। প্রকৃতির মধ্যে এখন বিশেষ করে এখন যেমন দেখেন বর্ষাকালের মধ্যে এই প্রকৃতি ঢালা এই রাস্তাটা কতই না সুন্দর লাগছে।